আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরেফিন। নেপালে ভয়াবহ ঢলে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে আছে বাংলাদেশ, প্রস্তুত রয়েছে সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে। নিহতদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী, সহমর্মিতা জানান শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি। পাকিস্তানের সরকারি একটি হাসপাতালে আগুনে 14 নবজাতকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আগুন নেভায় ইসলামাবাদ ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ভোরের আবছা আলো তখনও স্পষ্ট হয়নি ইসলামাবাদের আকাশে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের প্রসূতি ও নবজাতক বিভাগে ঘুমিয়ে নিষ্পাপ শিশুরা। কোনো শিশুর নাম রাখা হয়নি এখনও, কারো মুখে লাগেনি মায়ের প্রথম দুধের ছোঁয়া। তার আগেই হাসপাতালের হিমশীতল নিরাপত্তা ধসে ছাই হয়ে গেল 14টি তাজা প্রাণ। বুধবার স্থানীয় সময় ভোর 6টা 45 মিনিটে আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের 4র্থ তলায় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট 16 জন শিশু ছিল। আমি আমার সন্তানের মুখটা দেখতে পারিনি। ওই বিল্ডিংয়ে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বের হওয়ার কোনো সঠিক পথও ছিল না, সব দরজা বন্ধ ছিল। ইসলামাবাদ পুলিশ বলছে, যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল সেটির এসির বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই ট্র্যাজেডি পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রতিবেদন। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। একে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতারা। তাদের দাবি, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও চরম অবহেলায় এই শিশু মৃত্যুর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। মিলা খন্দকার, চ্যানেল 24। নানা আয়োজনে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবীর জন্ম এবং ওফাতের দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর শাহ আলীর দরবার, রাজারবাগ সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য যশনে জুলুস। এ সময় মানবতা, শান্তি এবং মুসলিম উম্মাহের ঐক্যের বার্তা তুলে ধরা হয়। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার চিরে মরুর বুকে আলো হয়ে এসেছিলেন তিনি। যে আলোয় হেসেছে গোটা পৃথিবী। সর্বকালে সর্বশ্রেষ্ঠ সেই মানুষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন তাই পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। তার সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে রাজপথে ছিল রাসূল প্রেমীদের ঢল। সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর শাহ আলীর মাজার, রাজারবাগ সহ আশেপাশের এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য যশনে জুলুস বা আনন্দ মিছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন, পবিত্র জন্মদিন, সেই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী জুলুস বাইর করছি। মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ার মাধ্যমে সমগ্র মানব মণ্ডলীকে মুক্তির লক্ষ্যে এগিয়ে আসার বার্তা দিতে চাই। দুনিয়ায় প্রাণাধিক পৃথিবীর এই শুভাগমনকে উদযাপনের জন্য আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে, ইমানি দৃষ্টিকোণ থেকে এক হতে হবে। মিছিল শেষে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও মুসলিম উম্মার ঐক্য কামনার কথা বলেন দেশ বিদেশ থেকে আসা আলেম ওলামারা। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। The Prophet sallallahu alayhi wa alihi wa sallam is a ni'matul kubra, the greatest gift from Allah in our lives.
শতাব্দীর পর শতাব্দী ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাকে স্মরণ করিয়ে দেয় মানবতার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শকে। আর সেই আদর্শকে ধারণ করে বিদ্বেষহীন ও শান্তিময় সমাজ গড়া সম্ভব, এটি রাসূল প্রেমীদের সবচেয়ে বড় বার্তা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। লাখো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় যশনে জুলুস হয় বন্দরনগরীতে। এছাড়া যশনে জুলুস, দোয়া মাহফিল এবং আলোচনা সভা হয়েছে দেশের নানা প্রান্তে। রাজপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শুধুই মানুষের সারি, পতাকা আর নাতের আসলে বদলে গেছে চেনা দৃশ্য। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ৫৫তম যশনে জুলুস। নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬ শহরে সমবেত হন ধর্মপ্রাণ মানুষ। মুরাদপুর, জিএসি, ওয়াসা হয়ে যশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যায় টাইগার পাস পর্যন্ত। পরে একই পথে ফিরে যায় জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানে ছিল মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত সহ নানা ধর্মীয় আয়োজন। পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন, আজকে 1000 বছরের শ্রেষ্ঠ দিন। প্রিয় নবীজির শুভ আগমনে আমরা 12 রবিউল উদযাপন করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো উপভোগ করেছি। আয়োজকরা বলছেন, যশোরে জুলুস এখন শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। 5 দশক ধরে টানা হয়ে আসা এই যশনে জুলুস গিনেস বুকে স্থান পাবে এমন প্রত্যাশা তাদের। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান পাবার জন্য আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটাকে স্থান রাখার যোগ্যতা রাখে না। জুলুসের সাক্ষী হিসাবে অন্তত রসুল যেন আমাদেরকে পরপারে দিতে পারেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। ঈদে মিলাদুন্নবী ঘিরে কর্মসূচি ছিল দেশের অন্য বিভাগীয় শহরগুলোতেও। ধর্মীয় আলোচনা, দোয়া ও শোভাযাত্রায় অংশ নেন অনেকে। দলমত ভুলে গিয়ে নবীজির আদর্শ আদর্শিত হয়, নবীজির প্রেমে প্রেমান্বিত হয়। ইনশাআল্লাহ বাংলার জমিনে নয়, সারা বিশ্বে মুসলমানরা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। আয়োজন শেষে মানুষ ঘরে ফিরবে, তবে যে শিক্ষা সামনে আসে তার আবেদন থেকে যায় মানবতা, শান্তি আর সম্প্রীতির পথে চলার। নাদিম হোসেন, চ্যানেল 24। ধর্মীয় মর্যাদার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে বিশ্বের মুসলিম দেশগুলোতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইরাকের বিভিন্ন মসজিদে ছিল বিশেষ জিকির এবং মিলাদ মাহফিল। ইয়েমেন, মিশর, সোমালিয়াতে রকমারি আলো এবং ঐতিহ্যবাহী আয়োজনে সামিল হন লাখো মানুষ। দূরপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশ, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মতিথি উপলক্ষে উৎসবের আবহ। ইয়েমেনের রাজধানী সানায় পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে নেমেছে জনসমুদ্র। শহরের কেন্দ্রীয় স্কয়ারগুলো সবুজ পতাকায় ছেয়ে গেছে। লাখ লাখ মানুষের কণ্ঠে দুরুদ ও সালামের সুমধুর ধ্বনি। এই উপলক্ষটি কেবল লোক দেখানো কোনো প্রদর্শন নয়, এটি এমন একটি উপলক্ষ যা সকল ইয়েমেনবাসীকে একত্রিত করেছে। সমস্ত রাজনৈতিক বিভেদ এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিভেদ বিলীন হয়ে যায় এখানে। উপস্থিত প্রত্যেকে আল্লাহ রসুলের স্মরণে ঐক্যবদ্ধ হন। ইরাকের বাগদাদ ও কারবালা সহ বিভিন্ন ঐতিহাসিক শহরের মসজিদে মসজিদে আয়োজন করা হয় বিশেষ জিকির ও মিলাদ মাহফিলের। মিশরে দেখা যায় ফাতেমিয়া আমলের ঐতিহ্যবাহী মিলাদ মিষ্টান্ন সংস্কৃতির আমেজ। আল দারাসা এলাকার রাস্তায় সমবেত হন শত শত মিশরীয় সুফি। মসজিদ ও প্রধান প্রধান চত্বরগুলোতে রকমারি আলো, ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সাধারণ মানুষ। বহু বছর ধরে মিশরীয়রা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করে আসছে এভাবে। মিশরের সকল সুফি তারকা, অনুরাগী ও মুসলমান সকলেই নবীর কাছে পথ নির্দেশনা চায়। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার পবিত্র মিলাদুন্নবী উদযাপনে যোগ হয়েছে এক চমৎকার ঐতিহাসিক রূপ। দেশটির প্রাচীন কায়রোয়ান শহরকে কেন্দ্র করে জড়ো হন দেশ বিদেশের হাজারো পুণ্যার্থী। একইভাবে সোমালিয়াতেও পালিত হচ্ছে মহানবীর জন্মোৎসব। রাজধানী মোগাদিসু সহ বিভিন্ন অঞ্চলের সুফি দরগা ও মসজিদগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।
মধ্যপ্রাচ্যের অনেক অংশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24। আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হবে কার্যক্রম। এর আগে হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক, যেখানে ঠিক হবে অধিবেশনের মেয়াদ। এদিন সংসদে আলোচিত জাতীয় মানবাধিকার কমিশন বিল উপস্থাপন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরপর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। এছাড়া গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল উপস্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ আরও 4টি বিল উত্থাপিত হতে পারে এই অধিবেশনে। আইন শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে থাকতে চায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মনোবল ফিরেছে পুলিশের, পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট তারা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্ত্রী সন্তান সহ হত্যার ঘটনা স্তম্ভিত করেছে পুরো দেশকে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তার নতুন করে ভাবাচ্ছে সবাইকে। ঈদে মিলাদুন্নবীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলেও উঠে আসে রংপুর প্রসঙ্গ। দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে, না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা সুপ্ত করত। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে তাগিদ দেন রুহুল কবির রিজভী। বলেন, মানুষের চাওয়া বেশি কিছু নয়, তারা খেয়ে পড়ে শান্তিতে থাকতে চায়। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। কোন মাদক সেবী, সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। গত 6 মাসে প্রতিটি অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবি করেন, পুলিশ হারানো মনোবল ফিরে পেয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তোলা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন মন্ত্রী। চান সবার সহযোগিতা। অন্তত তথ্য দিয়ে, সহযোগিতা দিয়ে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় জোট। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জানান, সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার, বন্ধ হয়নি গুমের সংস্কৃতি। বলেন, মানবাধিকার নিয়ে ফ্যাসিস্ট সরকারের চেয়েও দুর্বল আইন করেছে বিএনপি। এই আইনের খসড়ার মধ্যে ভবিষ্যতে গুমের সংখ্যা থেকেই যায়। এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া। পুনরুজ্জীবিত হচ্ছে জিয়াউর রহমান হত্যা মামলা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া মুজাফফরকে নিয়ে হবে তদন্ত। এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু করেছে সরকার।
মুজাফফরকে কারা আশ্রয় দিয়েছে, খুনের কারণ সবকিছু নিয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দুদিন পর যে মামলা হয় তাতে ৬ নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। কিন্তু সামরিক আইনে বিচারের আগেই পালিয়ে যায় মোজাফফর। ৪৫ বছর পর মোজাফফর গ্রেপ্তার হওয়ায় নতুন মোড় নেয় আলোচিত মামলাটি। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত। জিয়া হত্যায় ১৭৩ বার সময় নিয়ে ২০১১ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। তবে সাক্ষ্য প্রমাণের অভাবে মামলাটির অপমৃত্যু হয়। অবশেষে ১.৫ দশক পর মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই হত্যাকাণ্ডের আইনি সমাধান করতে গেলে কিন্তু ফৌজদারি যে কার্যক্রমটি ছিল সেটি নতুন করে ওপেন করে এটা কন্টিনিউশন করার কোনো আইনি বিকল্প নেই। সেনা বাহিনীর কর্মকর্তা হিসেবে ওনার যেটুকু দোষ সেটুকু শাস্তি উনি ভোগ করলেও আমাদের বাংলাদেশের সকলে জানতে চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর মূল রহস্য এবং তার আসলে শেষ পরিণতিটা কী ছিল। আশা করি সমস্ত রহস্যের জট ওনার মাধ্যমে শেষ হবে। এক নথি বলছে ১৯৯৭ সালে জন ডো নামে দেশে ঢোকে মোজাফফর। কার আশ্রয় প্রশ্রয় ছিল তাকে খোঁজা হচ্ছে বলে জানালেন এই প্রসিকিউটর। মুজাফফরের ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে আছে, যেহেতু উনি ট্রাইব্যুনালের একজন আসামি এবং সেখানে তার দীর্ঘ পদযাত্রার মধ্যে বেশ কিছু তর্কিত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার যোগাযোগ নিয়মিত এবং পৃষ্ঠপোষকতার ডিজিটাল সুনির্দিষ্ট ছাপ আমরা পেয়েছি। বিশেষ করে উনি যেভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং পরবর্তীতে তৎকালীন সরকার যেভাবে ওনাকে গ্রহণ করেছেন, এই সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আলামতের জন্য ইতিমধ্যে আমরা মেটার সাথে যোগাযোগ করেছি। মেটার রেসপন্স পেলে পরে পুরো জিনিসটি আসলে সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে উন্মোচিত হবে বলে আমাদের ধারণা। তবে সেনাবাহিনীর তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে সেনা আইনেও বিচার হবে মোজাফফরের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রংপুরে ৪ খুনের ঘটনায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ বৃহস্পতিবার রাতে হত্যার কথা বললেও শুক্রবার ভোরে মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা হয় আগামী চক্রবর্তীর। ফেসবুকে শেয়ার করা তার বান্ধবীর স্ক্রিনশট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রংপুরে আলোচিত ৪ খুন নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তীর বান্ধবীর সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে আলোচনা। তার দেয়া স্ট্যাটাস থেকে জানা যায় আগামী চক্রবর্তীর সাথে মেসেঞ্জারে তার কথা হয় শুক্রবার ভোরে। আগামী চক্রবর্তী জানান আশপাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে, অথচ পুলিশের দেয়া তথ্য বলছে তাদেরকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে। মৃত্যুর আগে জিডি ও এফআইআর বিষয়ে বান্ধবীর কাছে জানতে চান আগামী চক্রবর্তী। এমন কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তার বান্ধবী। এ নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে নগরবাসীর মনে। সচেতন মহলের মতে প্রকৃত ঘটনা আড়াল করতেই 2 আসামিকে দ্রুত কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে হত্যার পরেই নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু এই এসএমএস-এর যে বক্তব্য সেটি দেখে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি যে 5:50 পর্যন্ত যেহেতু তারা জেগেছিল, তার মানে হত্যাকাণ্ডটা তারপরে সংগঠিত হয়েছে। তারা তাদের স্বীকারোক্তি দিলেই আপনি সঙ্গে সঙ্গে তার স্বীকারোক্তিটাকে রেকর্ড করে রিমান্ডে না নিয়ে তাকে আপনি জেল হাজতে পাঠিয়ে দিলেন। তাহলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কোনো কারণ আছে কিনা এবং এই পিছনে কারণে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা বের করার চেষ্টা করা হয় না। পুলিশ জানায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংগ্রহ করা আলামত নিয়ে চলছে নিবিড় তদন্ত। আমরা ঘটনাস্থলে পাচ্ছি, কোনো মিডিয়ায় পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, বা কেউ এসে আমাদেরকে বলছে, আমরা প্রত্যেকটা বিষয়ই খুঁটিনাটি ভাবে যাচাই করছি। প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় আমরা যাচাই করছি। পুলিশের দাবি 4 খুনের ঘটনায় ইয়াবা সেবন নিয়ে আটক সীমান্তের জবানবন্দির সাথে 2 আসামির জবানবন্দির মিল পাওয়া গেছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে যিনি সোচ্চার, তার লেখনীতে বিদ্রোহ এবং প্রতিবাদে যিনি বাঙালির প্রেরণা। তাই তো তার জীবনাশনের অর্ধশত বছর পরও তিনি প্রাসঙ্গিক তার কবিতা, গান, সাহিত্যে। জাতীয় কবির প্রয়াণ দিবসে তার সৃষ্টি, কর্ম এবং দর্শনের কিছুটা তুলে ধরছেন
রুম্মন আব্দুল্লাহ। বিদ্রোহের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতা, গান আর দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। নজরুলের প্রয়াণের অর্ধশত বছর পরও তার সৃষ্টি এভাবেই প্রতিবাদের প্রেরণা হয়ে আছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহজা কিনেছি আজকে আমার ঘুরিয়া গিয়াছে সব পাত। কাজী নজরুল কেবল সাহিত্যিক নন, বাঙালি চেতনারও গুরুত্বপূর্ণ অংশ। কবিকে মনে গেঁথেছেন এই সময়ের শিল্পীরাও। যে অসাম্প্রদায়িকতার কথা বলছে নজরুল, সেই জায়গাটা এখনো আমরা সেই জায়গাটাতে এখনো পৌঁছাতে পারিনি। আমরা এখনো অসাম্প্রদায়িক কোনো জনপদ গড়ে তুলতে পারিনি। নজরুলের সৃষ্টি আজও মানুষের দৈনন্দিন অনুভূতি ও সংগ্রামের সঙ্গে মিশে আছে। তার গান যেমন প্রেম বিরহের কথা বলে, তেমনি তার কবিতা শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। তাই সময় বদলালেও কমেনি নজরুলের প্রাসঙ্গিকতা। জাতীয় কবি, ভালোবাসার কবি, কবিদেরও মহাকবি। উনি ইসলামের কবি, খোদারি প্রেমে সারা বেপুরিয়ে বেহুশ হয়ে রই পড়ে। উনি নারীদের কবি, আলগা করগো খোপার বাঁধন, মোর প্রিয়া হবে এসো রানী। এত অঙ্গে এত রূপ পৃথিবীর কোথাও নেই। তার যে অসংখ্য রচনা রয়েছে সেগুলো যেন প্রত্যেকে পাঠ করে, অনুধাবন করে এবং চর্চার মধ্যে নিয়ে আসে, সেই প্রয়াস আমরা শুদ্ধ মঞ্চের পক্ষ থেকে নিচ্ছি। নজরুল চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক সৃষ্টির ভাণ্ডার যা বারবার নতুন করে কথা বলে মানুষের সঙ্গে। তাই প্রয়াণ দিবসে তাকে স্মরণ মানে শুধু একজন কবিকে স্মরণ নয়, সাম্য, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কথাও নতুন করে মনে করা। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। দর্শক আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মূর্ছনা ঐশী। মূর্ছনা, কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানিয়ে কি বলেছেন তিনি? আরিফিন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির যে সমাধিস্থল তার কাছে, এবং তিনি শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের চেতনার সাথে জড়িয়ে আছে। তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি, এবং এখনও যে প্রতিবাদের ভাষা এবং যে বিদ্রোহের জয়গান, সেটি মূলত তিনি এখনও কবির কাছ থেকে অনুপ্রাণিত হন বিভিন্ন সময়। তিনি এই কথাটি বলেছেন, এবং একই সাথে একটু জানিয়ে রেখে যে এখানে আসলে আজকে ভোর 6:30 থেকেই প্রথমে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা একে একে জড়ো হয়েছিলেন, এবং তারপরে তারা এখানে এসেছেন কবির সমাধিস্থলে, এবং একে একে তারা শ্রদ্ধা জানান। প্রথমেই সেই শ্রদ্ধা জানান উপাচার্য, এবং উপাচার্যের নেতৃত্বে একের পর এক শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে থাকেন। বিভিন্ন হলের যে শিক্ষার্থী আছেন তারা আসেন, তারা শ্রদ্ধা জানান, এবং কিছুক্ষণ পরে আসলে শুরু হবে আলোচনা অনুষ্ঠান, যেটিও যে উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম তার নেতৃত্বে, তার সভাপতিত্বে আসলে সেই উন্মুক্ত স্থানে আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে এখানে যে সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে, যেখানে কবির বিভিন্ন গান, বিভিন্ন কবিতা সেটি পরিবেশিত হবে, তারও কিছুটা শুরু হয়েছে বলা যেতে পারে। একে একে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, তারা কবির যে সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কবির যে মৃত্যুবার্ষিকী সেটি আসলে মূলত 29শে অগাস্ট হলো, এটি বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী 12ই ভাদ্র আসলে পালিত হয়, এবং সেই 12ই ভাদ্রতে আজকে 27শে আগস্ট সেটি পালন করা হচ্ছে কবি নজরুলের 50তম মৃত্যুবার্ষিকী। এবং ভোর থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়েছেন। তারা যে সাম্যের কবি আছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, এবং কবির সমাধিস্থলের পাশেই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কবির আত্মার শান্তির জন্য এখানে কোরআন এবং ফাতিহা পাঠ করা হয়, যাতে কবির আত্মা শান্তি পান। তো আরিফিন, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। মূর্ছনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। এ ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মূর্ছনা ঐশী। নেই গ্যাস, বন্ধ চুলা, তাই ঝুঁকি নিয়ে 6 মাস ধরে তিতাসের সঞ্চালন লাইনে পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন স্থানীয়রা, জেনেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের।
আশরাফুল আলম আকাশের রিপোর্ট। পাম্প থেকে পানি তোলার এই দৃশ্য রাজধানীর মুগদার উত্তরমান্ডা এলাকার। সাদা চোখে এমনটা দেখালেও একটু গ্যাসের জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন স্থানীয়রা, তাও আবার সবার সামনেই। গত 6 মাস ধরে নিয়মিতভাবে, যা জানে খোদ তিতাসও। দিনের পর দিন, মাসের পর মাস এখানকার মানুষজন গ্যাস বঞ্চিত। সেই হিসাবে স্থানীয়দের মাথায় এসেছে যে তারা এখানে যে পানিটি জমা আছে গ্যাস লাইনের মধ্যে, যদি সেই পানিটি বের করে ফেলতে পারে তাহলে হয়তোবা তাদের যে গ্যাসের প্রেশার, যে চাপ, সেটি হয়তোবা তারা পরিষ্কারভাবে পাবে। সেই চিন্তা থেকে কিন্তু এই ধরনের একটি অভিনব কাজ তারা করেছে। তবে তারা একটি জানে যে এটি আইনগতভাবে একটি অন্যায় কাজ। অন্যায় জানি অন্যায় করছি, এখন আপনাকে যা সাজা দিবেন, কিন্তু আমি তো গ্যাস তো পাই না। এই এলাকার প্রায় 10,000 পরিবার গত 6 মাস এমন সংকটে দিন পার করছেন। স্থানীয় সংসদ সদস্য ও তিতাস কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও মেলেনি কোনো সমাধান। তিতাসে হটলাইনে কল করেছি, তারপরে তাদের অফিসে গিয়েছি, তারা কোনো রেসপন্স করে নেই, তারা আমাদের কোনো কথা শুনতেছে না। পুরাতন লাইনগুলোকে আমরা উঠিয়ে নতুন লাইন প্রতিস্থাপনের জন্য দাবি জানাচ্ছিলাম। যে বিতরণ লাইন বা সার্ভিস লাইন, এখানে মানে গ্রাহকের হাত দেওয়ার কোনো সুযোগ নাই। টোটাল এই আপনার লাইনগুলোই চেঞ্জ করবে, কারণ যেহেতু 50 বছরের উপরে হয়ে গেছে, ফান্ডিং এর কারণে করতে পারতেছে না। গ্যাস নেই, তাই বলে তো আর জীবন থেমে থাকার না। কেউ রাস্তার পাশে, কেউ বাড়ির ছাদে, আবার কখনো বাড়ির সামনে মাটির চুলায় চলছে নিত্যদিনের রান্নার কাজ। 1 বছর যাবত আমরা এই লার্কি চুলা রান্না করতেছি। কুরবানির পর্যন্ত একটু ছিল, এরপরে থেকে একদম ইনটোটাল গ্যাস আসা একদম আমাদের এলাকায় একদম আসা বন্ধ। সকালে এখান থেকে রান্না করে নিয়ে যাই, দুপুরে রান্না করে, দুপুরেরটা আর বিকেলেরটা একবারে রান্না করে নিয়ে যাই আমরা সবাই এখান থেকে। ধোঁয়া আর তাপে রান্না করতে গিয়ে গলদঘর্ম অবস্থা গৃহিণীদের। কাঠখড়ি সংগ্রহের খরচ, সব মিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। প্রতিটা ঘরে 500 করে বাড়াইছে, গ্যাস নাই, মানে অনেক কষ্ট হয়ে যায়। আমার শ্বাসকষ্টে নিশালাইতে পারি না। সঞ্চালন লাইনের সমস্যা চিহ্নিত করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক চান এ এলাকার বাসিন্দারা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। গত কয়েকদিনের তুলনায় এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ হয় 79 কোটি ঘনফুট। সব মিলিয়ে যোগানের পরিমাণ 241 কোটি ঘনফুট। আর দেশীয় গ্যাস সরবরাহ আগের মতোই 162 কোটি ঘনফুট। এলএনজির দুটি ভাসমান টার্মিনাল থেকে গত 20 জুলাই সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের কিছু বেশি। এরপর দুর্ঘটনা, মেরামতে দেরি, কার্গো সংকট সহ নানাবিধ কারণে সরবরাহ ঘাটতি বাড়তে থাকে। বিদ্যুৎ থেকে শিল্প, গৃহস্থালী থেকে কৃষি, সবখানেই শুরু হয় হাহাকার অবস্থা। এর মধ্যে কয়েক দফা দরপত্র ছাড়াই একাধিক কার্গো কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি। তবে সময় মতো সেসবও আসেনি। আসলে সংকটটা কিন্তু বহুদিন থেকেই চলছে। আমরা শুধু ঢাকা শহরে থাকি দেখে এটা টের পাচ্ছি না, কারণ আমরা গত 2 মাস আগে থেকে দেখছি যে গ্রামাঞ্চলে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। কোনো জায়গায় 67 থেকে প্রায় 59-80% পর্যন্ত মানে লোডশেডিং হচ্ছে। গত 3 সপ্তাহের মধ্যে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে খালাস হয়েছে মাত্র একটি কার্গো। সামিটের জন্য এসেছে মোটে 2টি, যার একটি আরামকোর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসেছে। পৌঁছানোর ঘণ্টা 5 পরেই গ্যাস খালাসও শুরু হয়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ সব মিলে পৌঁছে 241 কোটি ঘনফুটে। এর মধ্যে দেশীয় গ্যাস 162 কোটি ঘনফুট আর 79 কোটি ঘনফুট গ্যাস এসেছে এলএনজি থেকে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে দেয়া হয় 91 কোটি ঘনফুট, সার কারখানায় 15 কোটি ঘনফুট, বাকি 134 কোটি ঘনফুট শিল্প ও অন্যান্য খাতে। জ্বালানি বহুমুখীকরণ না করার কারণে একপাক্ষিক ধরনের আসলে জ্বালানির উপরে নির্ভরতা, যেমন গ্যাসের উপরে অতি নির্ভরতা বা কয়লার উপরে নির্ভরতার কারণে এগুলোর এখন যেহেতু শর্টেজ পড়ছে, সেটার কারণে আসলে এই ডিস্ট্রিবিউশনে এবং বিতরণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আগামী 1 সেপ্টেম্বর আরেকটি কার্গো আসার শিডিউল আছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ এর জন্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।
ঘুষ লেনদেনের অবাক করা তথ্য মিলল দুই শিক্ষার্থীর তৈরি করা ওয়েবসাইটে, যেখানে মাত্র 5 দিনে অভিযোগ করেছেন প্রায় 4000 ভুক্তভোগী। জানিয়েছেন অন্তত 125 কোটি টাকার ঘুষ দাবির তথ্য, যার শীর্ষে ভূমি, পাসপোর্ট ও বিআরটি অফিস। এরপর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অবস্থান। মাহবুবুর রহমানের রিপোর্ট। সরকারি সেবা পেতে বিভিন্ন সময়ে ভোগান্তি পোহাতে হয় নাগরিকদের। অনিয়ম, অসঙ্গতি আর দুর্নীতি নিয়ে প্রায় শোনা যায় নানা অভিযোগ, যার বেশিরভাগই ঘুষ দাবির। কিন্তু ভয় আর নিরাপত্তা শঙ্কায় অনেক সময় তা প্রকাশিত হয় না, অনেক সময় লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। এমন প্রেক্ষাপটে অনলাইনে ঘুষের অভিযোগ তুলে ধরতে একটি ওয়েবসাইট তৈরি করেছেন ইংলিশ মিডিয়ামের দুই শিক্ষার্থী, যেখানে পরিচয় গোপন রেখে নির্ভয়ে ঘুষের অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। প্রতিদিনই সময়ের সঙ্গে বাড়ছে ঘুষ লেনদেনের অভিযোগ। প্রতিদিন গড়ে প্রায় 1000 অভিযোগ জমা পড়ছে। ঘুষ সাইটের যে উদ্যোগটা নিয়েছে যিনি, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ বিশেষত যারা অ্যানোনিমাস বা মনে করেন আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুষের করি, প্রতিবাদ করতে গেলে তখন আমাদের চাপের সম্মুখীন হতে পারে। বর্তমান সরকার চাইলে এখান থেকে আপনার কিছু ডাটা নিতে পারে, ডাটা নিয়ে এসব জায়গাতে, যেসব জায়গাতে আপনার বেশি ঘুষের এগুলো হচ্ছে, এগুলো তো আপনি কিছু করতে পারে। বিভিন্ন কাজের পারপাসে একটা ঘুষ দাবি করে, সেখান বই আমরা প্রকাশ করতে পারি না। আমরা অনেকে বাসায় আইসা, বিশেষ করে আমি আমার মতন করিয়া আমি প্রকাশ করি। এই সাইটটা বেশ ভালো আমি মনে করি, কিন্তু এখানে একটা অসুবিধাও আছে আমার কাছে মনে হয়, কারণ এখানে আপনার ব্যক্তির নাম থাকে না যিনি অভিযোগটা করছেন। ঘুষ সাইটের নির্মাতা শাহেদ শরীফ বলছেন, তাদের তৈরি করা ওয়েবসাইট নাগরিকের ক্ষমতায়ন করছে। ঝুঁকিমুক্তভাবে নির্ভয়ে ঘুষ দাবির কথা জানাতে পারছেন সাধারণ মানুষ। আমি আশা করি না যে অলমোস্ট 5 লাখ ইউজার্স আমাদের ওয়েবসাইটে এসে পড়বে। দ্যাট ইজ ক্রেজি, অনেক বড় একটা নাম্বার। And আমি এক্সপেক্ট করছিলাম মেবি 4-5 জন ইউজ করবে, আমি এটা আমার সিভিতে দিয়ে দিব, এরকম। সো এত বড় হওয়ার পরে আমার মনে হচ্ছে যে উই ক্যান অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষকে এটা দিয়ে বেনিফিট করতে পারবে। আমি অনেক প্রেসারে আছি যে আই নিড লয়ার্স অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, বিকজ দিস ইজ অ্যাটাকিং আ লট অফ পাওয়ারফুল পিপল সোর্স অফ ইনকাম। কারোর আই থিঙ্ক আই রেড দিস আমার বাংলায়, কারোর পেটে এরকম কিছু একটা লাইক ওদের ফুড সোর্স অর সামথিং এরকম কিছু অফ করে দিলে they're gonna attack us. ঘুষ সাইটে মানুষের অভিযোগ দায়ের করার হিড়িক দেখে চালু হয় চান্দাবিডি.com নামের আরেক ওয়েবসাইট, যেখানে কেউ চাইলে গোপনেই চাঁদাবাজির অভিযোগ জানাতে পারবে। এরই মধ্যে নানা অভিযোগে 3 কোটি টাকা চাঁদা দাবির 250-র বেশি অভিযোগ পাওয়া গেছে ওয়েবসাইটটির মাধ্যমে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চালুর প্রথম এক সপ্তাহেই 5 শতাধিক মামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ধরা পড়ছে একের পর এক অনিয়ম। তবে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে চালকদের। নিরাপদ মহাসড়কের জন্য ক্যামেরার পাশাপাশি হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তাদের। জাহিদুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বেপরোয়া গতি, উল্টো পথে চলা কিংবা অবৈধ পার্কিং, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব অনিয়ম ধরতে নির্ভর করতে হতো পুলিশের সরাসরি নজরদারির উপর। সেখানেই এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চালুর প্রথম এক সপ্তাহেই মামলা হয়েছে আইন অমান্য করা 5 শতাধিক যানবাহনের বিরুদ্ধে, যার বার্তা যাচ্ছে মালিকের মোবাইল নম্বরে। ম্যানুয়ালি যখন মামলা দিতে যাই তখন শতভাগ গাড়িকে বা আমরা প্রসিকিউট করতে পারি না। তো ক্যামেরার সামনে দিয়ে যখন যাবে, ক্যামেরাগুলো প্রত্যেকটা গাড়িকে আইডেন্টিফাই করবে এবং সেই অনুযায়ী প্রসিকিউশন দেবে। এটা আমি বলি এটা একটা হাইওয়ে পুলিশের জন্য অত্যন্ত যুগান্তকারী একটা উদ্যোগ। এআই ক্যামেরার নজরদারিতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি চালকদের। তাদের চাওয়া মহাসড়কে 3 হুইলার ও সিএনজি চলাচল বন্ধের পাশাপাশি অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার। এআই ক্যামেরা দেওয়ার পর 80-র নিচে থাকে গাড়ি, 80-র উপরে ওঠে না। তখন ব্রেক করলে গাড়ি ব্রেক হয়, গাড়ি কন্ট্রোল হয়, কারো কোনো ক্ষতি হয় না। জরিমানা হইলে তো এটা আপনার সঠিক হইব। যখন আমি জরিমানা দেবো আজকে, কালকে আমি নিয়ন্ত্রণ হয়ে যাব। যাত্রীরা বলছেন, প্রযুক্তির নজরদারিতে কমবে মহাসড়কের অনিয়ম, নিয়ন্ত্রণে আসবে অবৈধ পার্কিং ও যানজট। এআই ক্যামেরা মানেই হচ্ছে কি আপনার ক্রাইম কমে যাবে, ডাকাতের ভয় কমে যাবে। এটা আমাদের জন্য অনেক ভালো কিছু। বেপরোয়াভাবে গাড়ি চলে যায়, সেটা মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু এর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এতে আমার মনে হয় যে অনেক দুর্ঘটনাই লাঘব হবে। তবে রাতের আধারে ডাকাতির ঝুঁকি থাকায় এআই ক্যামেরার পাশাপাশি হাইওয়ে পুলিশের টহল ও জনবল বাড়ানোর দাবি পরিবহন মালিকদের। ইদানিংকালে রাস্তায় কুমিল্লা থেকে দাউদকান্দির মধ্যে ডাকাতি হচ্ছে। হাইওয়েতে পুলিশ আরও যদি বাড়ানো যায় তাহলে পরে আমাদের সব বিষয়ে আমরা নিরাপদ থাকব। প্রযুক্তির মাধ্যমে আইন প্রয়োগে যেন কোনো চালক হয়রানির শিকার না হন, সেই পরামর্শ নাগরিক সমাজের। একই সাথে পরামর্শ নিশ্চিত করতে হবে ক্যামেরার নিরাপত্তাও।
ইচ্ছাকৃতভাবে কাউকে যাতে হয়রানি না করা হয় সেদিকে লক্ষ্য রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই ক্যামেরা চালু রাখা উদ্যোগটা যেটা অব্যাহত থাকে। যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 250 কিলোমিটার সড়কে বসানো হয়েছে 1427টি এআই ক্যামেরা, যার মধ্যে কুমিল্লার 104 কিলোমিটারে রয়েছে 199টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টানাপোড়েন পেছনে ফেলে গতি ফিরছে বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্কে। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে শুরু হয়েছে ঢাকা দিল্লি আলোচনা। চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে সীমান্তহাট এবং স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রমে। এই অবস্থায় বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক ভৌগোলিক বাস্তবে ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর আন্তঃবাণিজ্যে কিছুটা মন্থরতা এসেছে, কিন্তু থামেনি। তথ্য বলছে সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থিতি ছিল প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলারের কোঠায়। এমন প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও বেগবান করতে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দুই দেশের মধ্যে অবকাঠামো ও ডিজিটাল খাতের উন্নয়নে দুটি আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে। সেই সাথে সীমান্তহাট ফের চালু ও সুতা আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও এগোচ্ছে কথা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। ভারতের 11.5 বিলিয়ন ডলারের বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি এখন $1.25 বিলিয়ন কাছাকাছি। দ্বিপক্ষীয় এই বাণিজ্য ঘাটতি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার পূর্ণ সুফল পেতে সাবরুম সড়ক যোগাযোগ বৃদ্ধি ও ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। জানি যে ভারতের সাথে আমাদের বাণিজ্য প্রায় 13 বিলিয়ন এবং মোস্টলি এটা ভারতের দিকেই হেলে আছে, অর্থাৎ ট্রেড ব্যালেন্স ভারতের পক্ষে। কিন্তু এটাও বাস্তবতা যে অনেক কিছুর জন্যই আমরা পরস্পরের উপরে নির্ভরশীল। সেই জন্য বাণিজ্যটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা উভয়ের জন্য মঙ্গল। ডাইভার্সিফিকেশনের যে প্রয়োজন সেই দিক থেকে চিন্তা করলেও ভারতের বাজার কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ। সুতরাং রাজনীতি বা ধরেন ডিপ্লোম্যাটিক যে নেগোসিয়েশন সেটা যাই থাকুক, আমি মনে করি ট্রেডকে এগিয়ে নিয়ে যাওয়ার খুব সমূহ সুযোগ আছে। অর্থনৈতিক সম্পর্ক যে রাজনৈতিক অস্থিতিশীলতার চেয়েও বড় ও দীর্ঘমেয়াদী বাণিজ্য খাতের এই নতুন পদক্ষেপগুলো তারই প্রতিফলন। নীতিগত বাধা দ্রুত দূর হলে দুই দেশের বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে, এমন আশা করছেন ব্যবসায়ীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। এবারে খেলার খবর। 1 মাসের বেশি সময়ের দীর্ঘ সফরে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। দুবাইয়ে নারী এশিয়া কাপ খেলে জাপানে এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফিরবে নিগার সুলতানার দল। শুক্রবার আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ, যেখানে ফাইনাল খেলার লক্ষ্য মেয়েদের। যাবার আগে ফারিহা ইসলাম তৃষ্ণার ইনজুরির খবর পেয়েছে বাংলাদেশ দল। তার পরিবর্তে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন মেঘলা। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আরব আমিরাত। এর আগে একবারই বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা 2018 সালে। ম্যাচ খেলে তারপরে আমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবো, বাট একটা ম্যাচ করে আগাবো। মেয়েরা ভালো প্র্যাকটিস করেছে এবং যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। সো আমার মনে হয় যে যদি তাদের যে খেলাটা কেবল খেলতে পারে মাঠে, তাদের যে অ্যাবিলিটি আছে সেটা যদি তারা মাঠে খেলতে পারে, তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম। অনূর্ধ্ব 20 দলের বিতর্কিত জেরার্ড জোন্সের সমালোচনায় জাহিদ হাসান এমিলি। জোন্স মিশুদ্বন্দ্বের প্রভাব পড়তে পারে ফুটবলারদের পারফরমেন্সে, মনে করছেন সাবেক তারকা ফুটবলার। তাই কাউন্সেলিংয়ের পরামর্শ এমিলির। দলের ভেতর ঝড় উঠেছে, কিন্তু বাইরে তার ছিটে ফোটাও নেই। অশান্ত কোচ শান্তির বার্তা দিয়েছেন ঐক্যের ডাক। যাকে ঘিরে এত আলোচনা সমালোচনা, সেই জেরার্ড জোন্স অনুশীলনে ফুটবলারদের সাথে দারুণ সময় কাটানোর কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এশিয়ান কাপ বাছাই খেলতে যুব দলের উজবেকিস্তান যাত্রার আগে দলের খবর খুব একটা মিলছে না আর কোনো মাধ্যমে। কোচিং স্টাফের সমস্যা নিয়ে নীরব ফেডারেশন, সংবাদ সম্মেলন হয়নি, অনুশীলনও রুদ্ধদ্বার।
তার মাঝেই বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত 3 ধাপে ঢাকা ছাড়বে পুরো দল। বেতন ইস্যুর পর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে ঝামেলায় পুলিশ ডাকার ঘটনা ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, শঙ্কা সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলির। কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে এই কোচের সাম প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে। আদারওয়াইজ একজন কোচ মাঠের ট্রেনিং, মাঠে প্র্যাকটিস, প্লেয়ারদের পরিচর্যা বা প্লেয়ারদের দেখাশোনার বাইরে গিয়ে তার অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস অনেক বেশি স্ট্রং। এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা। ফুটবলারদের মানসিক সমস্যা দূর করতে কাউন্সিলিংয়ের দাবিও করেছেন এমিলি। বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা 31 তারিখ থেকে ইজ ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো যায় এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি এই তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। বারবার সমস্যা সৃষ্টির পরও তার কাঁধে যুব ফুটবল দলের দায়িত্ব দিচ্ছে ফেডারেশন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। 1971 থেকে 2024 সব গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণায় ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যায়, অবিচার, অন্যায্যতার বিরুদ্ধে তার শানিত লেখনও ছিল কষাঘাতের মতো। তার শৈল্পিক লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে তিনি সমাজের যে অন্যায়গুলো বিদ্যমান থাকে, যে বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস অফ দি লিটল ওয়ান, সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।